আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য এমন 10টি প্রয়োজনীয় টিপস নিয়ে চলে আসলাম যা রান্নাঘরের কাজকে অনেক বেশি সহজ করে দিবে। আর টিপসগুলো ফলো করলে দেখতে পারবেন অনেক কঠিন কাজও কতটা সহজভাবে করা যায়। রান্নাঘরের প্রয়োজনীয় এই টিপস ছাড়াও আরও কিছু নতুন টিপস পেতে এবং রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমরা যখন প্রেসার কুকারে রান্না করি তখন মাঝে মাঝে দেখা যায় যে হুইসেল দেওয়ার সময় আপনারা একটু দেখুন, যখন হুইসেল দেয় তখন দেখা যায় যে অনেকটা এভাবে বের হয়ে যায়। যাই রান্না করি না কেন লিকুইড যে অংশ থাকে উপর দিয়ে বের হতে থাকে। তখন ঢাকনাটি খুলে নিব, আর এই যে অংশটাতে পানি বের হয় ঢাকনাটির ভেতরের দিকে অর্থাৎ প্রেসার কুকারের ভেতরে যে অংশটা থাকে দেখবেন যে এটা একটু লুজ হয়ে গেছে। এটাকে একটু হাত দিয়ে টাইট দিয়ে দিবেন। এভাবে একটু ভালোভাবে টাইট দিয়ে আবার প্রেসার কুকারে লাগিয়ে দিবেন। আর দেখবেন যে তখন কিন্তু হুইসেল দেওয়ার সাথে সাথে আর বের হচ্ছে না। দেখুন এখন কিন্তু বের হচ্ছে না। এখন চলে আসলাম রান্নাঘরের সিঙ্কে। এই রান্নাঘরের সিঙ্ক আমরা যখন ব্যবহার করি তখন মাঝে মাঝে দেখা যায় যে এখান থেকে পানিটা বের হয় না, অর্থাৎ পাইপ দিয়ে পানিটা যেতে চায় না, একটু আটকে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা চুলায় পানি ফুটিয়ে নিব, একদম ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। আর এই পানিটা এখন আমি সিঙ্কের উপর নিয়ে চলে আসছি। এই পানির ভিতরে আমি এখন দিয়ে দিব লবণ। একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে। আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, একটু বেশি দিয়েছি। এখন এই লবণ আর পানিটাকে একটু মিশিয়ে নিব। আর এই ফুটন্ত গরম পানিটা এখন আমি এই সিঙ্কের যে পাইপের অংশটুকু আছে সেখানে দিয়ে দেব। এভাবে দিলে ভেতরের পাইপটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর আমাদের পানিটা যেতে আর কোনো বাধা হয় না। আপনাদের যদি এই সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করবেন, দেখবেন খুবই উপকার পাচ্ছেন। এভাবে মাঝে মাঝে দিয়ে দিবেন, সিঙ্কটা একদম পরিষ্কার হয়ে যাবে। ডিম আমাদের প্রতিদিনই লাগে, হয় কোনো তরকারি রান্না করতে, না হলে নাস্তা তৈরি করতে। ডিম ছাড়া কিন্তু আমরা একটা দিনও ভাবতে পারি না। আর এই ডিমগুলো আমরা কি করি, সাধারণত রান্না করার সময় এভাবে ভেঙে নিই অথবা সেদ্ধ করে নিই। আর তখন দেখুন এখানে যে খোসাটা আছে, ডিমের এই যে খোসাটা, এটা কিন্তু আমরা ফেলে দিই। এই খোসাগুলো ফেলবেন না। আপনাদের যদি গাছ লাগানোর শখ থাকে তাহলে এই খোসাগুলো একদম ছোট ছোট করে টুকরো করে নেবেন আর সেই গাছের গোড়ায় দিয়ে দিবেন, সার হিসেবে কাজ করবে। অনেক সময় দেখা যায় চালের ভিতরে পোকা ধরে যায়। আমরা অনেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তখন কি করব আমরা অনেকটাই বুঝতে পারি না। এক্ষেত্রে চালের ভিতরে কিন্তু কিছু জিনিস দিলে আমরা এই পোকা থেকে মুক্তি পেয়ে যাব। তার ভিতরে একটা হচ্ছে নিম পাতা, আরেকটা হচ্ছে আমাদের ঘরে থাকা তেজপাতা। নিম পাতাটা যেহেতু আমাদের হাতের কাছে নাই, আমরা এখানে তেজপাতা ব্যবহার করতে পারি, কারণ তেজপাতাটা সাধারণত আমাদের ঘরে সবসময়ই থাকে। এভাবে চালের ভিতর কিছু তেজপাতা দিয়ে রাখবেন, দেখবেন যে আর কিছুতেই পোকা ধরছে না। চালে পোকা ধরার আগেই এভাবে তেজপাতাগুলো দিয়ে দিবেন, অর্থাৎ বাজার থেকে চাল আনার পরেই কন্টেনারের ভিতরে যদি কিছু তেজপাতা দিয়ে দেন আর কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে রাখেন তাহলে দেখবেন আর পোকা ধরছে না। অনেক সময় মাছ ভাজতে গেলে গরম তেলের ভিতর মাছটা হাত দিয়ে দেওয়ার কারণে তেল ছুটে এসে হাতে লেগে যায়। সেক্ষেত্রে আপনারা এইভাবে খুন্তির উপর করে মাছটা দিবেন, তাহলে দেখবেন তেলটা আর হাতের উপর এসে লাগছে না। অনেকেরই এরকম তেল ছুটে হাতে ফোসকা পড়ে যায়, যা খুবই কষ্টদায়ক। তাই আগে থেকেই সচেতনভাবে এভাবে টিপস ফলো করে মাছগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হচ্ছে না। রান্না করার সময় গরম তেলের ভিতর যখন আমরা পেঁয়াজ বাটা দিই, দেখুন এভাবে যখন আমরা পেঁয়াজ বাটা দিই তেলটা ছুটতে থাকে। এটা কিন্তু আপনারা অনেকেই খেয়াল করেছেন হয়তোবা যে তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছুটতে থাকে। তখন আমরা একটা ঢাকনা দিব এর উপরে, আর কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেব, দেখা যাবে যে আগের মতো আর তেলটা ছুটে যাচ্ছে না। এরপরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজটাকে কষিয়ে রান্না করে নিব। আপনারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের কোনো সমস্যা হবে না। বাঁধাকপি ভাজি করতে গেলে অনেক বেশি তেল লেগে যায় আমাদের।
তাই আপনাদের জন্য একটা টিপস নিয়ে আসলাম কিভাবে অল্প তেলে খুব ভালোভাবে বাঁধাকপি ভাজি করতে পারবেন। দেখুন, যখন বাঁধাকপি ভাজি করতে যাই এভাবে কিন্তু অনেক বেশি পানি ছেড়ে দেয়। তাই বাঁধাকপি ভাজির সময় কখনোই প্রথমে তেল দিবেন না। হলুদ, মরিচ, লবণ সব কিছু একসাথে মাখিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিবেন। আর যখন এভাবে পানিটা শুকিয়ে যাবে, দেখুন এখন কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে, এভাবে যখন শুকিয়ে যাবে তখন এর ভিতরে তেল দিয়ে দিবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা তেলের পরিমাণটা খুবই কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কিন্তু সুন্দরভাবে ভাজা যাবে। তেল দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ভাজি করতে চান সেভাবে ভাজি করে নেবেন। সবুজ কালারের শাক রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় সবুজ কালারটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ সুন্দরভাবে কিন্তু সবুজ কালারটা থাকে না। তো আমি এখন যে টিপসটি দেবো সেই টিপসটি ফলো করলে আপনাদের শাকগুলো একদম সবুজ থাকবে। আপনারা যখনই সবুজ কালারের কোনো শাক রান্না করবেন তখন এর উপরে ঢাকনা দিবেন না। ঢাকনা না দিয়ে রান্না করবেন, দেখবেন সবুজ কালারটা একদম সুন্দরভাবে থেকে গেছে। লবণ আমাদের রান্নাঘরের সবথেকে প্রয়োজনীয় জিনিসটা। লবণ ছাড়া আমরা কিছুই রান্না করতে পারি না, তাই লবণের গুরুত্ব কত তা আমরাই জানি। দেখুন, এরকম লবণটা কিন্তু বেশিরভাগ সময় ঝরঝরে থাকে, কিন্তু যখন বর্ষা আসে তখন কিন্তু লবণটা ভিজে যায়। অর্থাৎ আমরা যে পাত্রে লবণটা রাখি সেটা কিন্তু একদম ভিজে যায়, স্যাঁতসেঁতে হয়ে যায়, তখন কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগে। আর তখন আমরা কি করব, এরকম কয়েকটি লবঙ্গ নিব। দেখুন, আমি কয়েক টুকরো লবঙ্গ নিয়ে নিয়েছি এখানে। এই লবঙ্গগুলো লবণের ভিতর দিয়ে রাখবো। আপনারা যে কোনো কৌটাই রাখেন না কেন সেখানে কয়েকটি লবঙ্গ দিয়ে রাখবেন, দেখবেন লবণগুলো আর ভিজে যাচ্ছে না, এগুলো ঝরঝরেই থাকবে। এই টিপসটি ফলো করলে অবশ্যই উপকার পাবেন, আর যদি উপকার পান তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ব্লেন্ডার মেশিন আমরা যারা একটু দ্রুত কাজ করতে চাই তাদের জন্য খুবই দরকারি এবং উপকারী একটা জিনিস। এই ব্লেন্ডার মেশিন দিয়ে আমরা খুব দ্রুত সব কিছু করে ফেলতে পারি, কিন্তু কিছুদিন পর পর দেখা যায় যে এভাবে কিন্তু ময়লা জমে যায় ব্লেন্ডার মেশিনে। দেখবেন তখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, নিজেদের কাছেও খারাপ লাগে যে এভাবে ময়লা জমলো, কিন্তু ব্লেন্ডার মেশিন আমরা কিভাবে পরিষ্কার করব। কারণ যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস, এটা তো আমরা পানিতে ধুয়ে পরিষ্কার করতে পারবো না। আর এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি একটা টিপস নিয়ে চলে আসলাম। দেখুন আমি কি করি। দেখুন, আমি একটি ব্রাশ আর পেস্ট নিয়ে নিয়েছি। এখন এই ব্রাশের ভিতর আমি পেস্টটা লাগিয়ে নিব। ব্রাশে পেস্ট লাগিয়ে নিয়েছি, আর এটা কিন্তু এখন শুকনো অবস্থায় আছে। দেখা যাবে যে এটা দিলে আমাদের ভালোভাবে হবে না, সেই ক্ষেত্রে আমরা একটু ব্রাশটাকে একটু পানিতে এভাবে ভিজিয়ে নেব। এখন এই ব্রাশটা দিয়ে আমরা ব্লেন্ডার মেশিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে ঘষে নিব, যেখানে যেখানে ময়লা লেগে আছে সেই জায়গাগুলো খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এই টিপসটা ফলো করবেন, দেখবেন আপনাদের ব্লেন্ডার মেশিন একদম চকচকে ঝকঝকে থাকবে, আর আপনাদের কোনো ভয়ও থাকবে না যে আমরা পানিতে দিয়ে পরিষ্কার করব না কিভাবে পরিষ্কার করব, সেই টেনশনও থাকবে না। আর ব্রাশ দিয়ে করার কারণে সব জায়গায় কিন্তু করা যায়। দেখুন আমি সব জায়গায় করে নিচ্ছি। এভাবে ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পরে দেখুন এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টা ভিজিয়ে খুব ভালোভাবে আমি চিপে নিয়েছি যেন এটা পানি না থাকে। আর দেখুন এভাবে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমাদের কিন্তু কোনো প্রকার বাড়তি পানি ব্যবহার করা লাগবে না, কাপড়টা আবার একটু ভিজিয়ে নিয়ে চিপে নিলে পরেই হয়ে যাবে। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা এই টিপসগুলো ফলো করবেন, আর আমি আজকে যতগুলো টিপস দিয়েছি সবগুলো ফলো করবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।